তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটির নাম দ্য এক্সরকিস্ট। তো এই মুভিটির একটি বিশেষ ফ্যাক্ট হচ্ছে মুভিটি তৈরি হয়েছে 1973 সালে। 12 মিলিয়ন বাজেটে এই মুভিটি তৈরি করা হয়। তো বর্তমান সময়ে এই মুভিটি আর্ন করেছে বা বক্স অফিস আয় করেছে $450 মিলিয়ন, যা একটি হরর মুভি হিসেবে অনেক বেশি। তো আমি আগের ভিডিওটিতে বলেছিলাম যে এই মুভিতে যে কমেন্ট করবে তার কমেন্টটি হাইলাইট করা হবে পরের মুভিতে। তো একটি আপু আমাদের মুভিতে কমেন্ট করেছিল। তো আপনারা যারা কমেন্টগুলো হাইলাইট করতে চান তো ফটাফট কমেন্ট করুন, পরের এক্সপ্লেন ভিডিওতে আপনার কমেন্টটি হাইলাইট করা হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হতেই একটি জায়গা দেখানো হয়, যে জায়গার নাম ইরাক। সেখানে একজন ফাদারকে দেখানো হয় যার নাম মেরিন। তিনি অন্যান্য ব্যক্তিদের সাথে খোদাই করার কাজ করছিলেন। খোদাই করার এক পর্যায়ে তিনি একটি তাবিজ পান। এই তাবিজটি শয়তান পেজেজোর এমন একটি শয়তান যার ক্ষমতা অনেক। এর ক্ষমতা বেশি দেখা যায় যখন গরমকাল পড়ে। সে কয়েক লক্ষ পোকার মাধ্যমে কৃষকের ধান নষ্ট করে দেয়। এরা সে এই জন্য করে যাতে চাষিরা না খেতে পেয়ে মারা যায়। পরের সিনে দেখতে পারি আমরা মেরিনকে। সে এমন একটি জায়গায় যায় যেখানে পেজেজোর মূর্তি ছিল। সেখানে দুটি কুকুর নিজেদের মধ্যেই মারামারি করছিল। মুভিটিতে এটাই বোঝানো হয় যে দুটি শয়তান নিজেদের মধ্যে মারামারি করছে। এর পরের সিনে জর্জ টাউন দেখানো হয়। তারপর একজনকে দেখানো হয় যার নাম ক্রিস, যে কিনা একটি মুভির অ্যাক্ট্রেস। ক্রিসের একটি 12 বছরের মেয়েও ছিল। ক্রিস অনেক ফেমাস একজন অ্যাক্ট্রেস, তার টাকা পয়সা এবং পাবলিসিটির কোনো অভাব নাই। তো নেক্সট সিনে আমরা দেখতে পারি মা এবং মেয়ে একসঙ্গে বাড়িতে ছিল। ক্রিস তার মেয়ের খেলার মধ্যে থেকে একটি অজাবোর্ড পায়, মানে যেটা দিয়ে কোনো আত্মাকে ডাকা হয়। সে তার মেয়েকে এই বোর্ডটির ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়েটি বলে, আমি মাঝে মাঝে ওটা দিয়ে খেলা করি। ক্রিস বলে, এই গেমটি একলা খেলার জন্য না। কিন্তু মেয়েটি উত্তরে বলে, আমি তো একা একাই খেলি না, আমার সঙ্গে একজন খেলে। ক্রিস বলে, চলো আমরা দুজনে এই গেমটি খেলি, তুমি শুধু আমাকে জানাই দিও এই গেমটি কেমন করে খেলে। তারপরে দেখানো হয় ক্রিস ঘুমাচ্ছে, কিন্তু তারপর তার কাছে একটি কল আসে। কথা বলার এক পর্যায়ে ক্রিস দেখে তার মেয়ে তার সঙ্গে ঘুমিয়ে আছে। সে তার মেয়েকে বলে, তুমি এখানে কেন ঘুমাচ্ছ? মেয়েটি বলে, আমার বেড নড়াচড়া করছিল, তাই ওখানে আমার ঘুম আসছিল না, তাই আমি এখানে এসে ঘুমিয়েছি। ক্রিস লকরুম থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যে আওয়াজগুলো সে আগেও শুনেছিল। কিন্তু যখন সে ওই লকরুমে যায় তখন সে ওখানে কিছুই দেখতে পারে না। ক্রিস পরের দিন তার মেয়ে রিগানকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু রিগান ডাক্তারের সাথে অনেক মিসবিহেভ করা শুরু করে। ডক্টর ক্রিসকে বলে, আপনার মেয়ের নার্ভের সমস্যা ছিল। কিন্তু ক্রিস এর উত্তরে বলে, আমার মেয়ের তো কোনো সমস্যা ছিল না। ডক্টর বলে, রিগানের বাবা কখনোই ওর সাথে ছিল না, এমনকি কোনোদিন কন্ট্যাক্টও করেনি। হতে পারে এর জন্য রিগান অনেক ডিপ্রেশনে আছে। তারপর একজন ফাদারকে দেখানো হয় যার নাম ক্যারি। তার মাকে তার ভাই কোনো একটি মেন্টাল হসপিটালে অ্যাডমিট করেছে। এটার কারণে ক্যারিসের মা অনেক কষ্ট পায়। আসলে ক্যারিসের মা অনেক খারাপ একজন মানুষ। সে কোনো ডক্টরকেই তার চিকিৎসা করতে দেয় না। মূলত ক্যারিসের ভাই ওই জন্যই তার মাকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করেছে। আর ক্যারিসকে তো আমাদের মনে রাখতে হবে, সে কিন্তু এই মুভির অন্যতম মেন রোল। এদিকে ক্রিস তার বাড়িতে একটি পার্টির আয়োজন করে। হঠাৎ করে সেখানে রিগান চলে আসে এবং একটি গেস্টকে বলে, আমার বাবা উপরের একটি রুমে আছে, এবং বলতে বলতে রিগান সেখানে প্রস্রাব করে দেয়। এই ব্যাপারটা অনেক উইয়ার্ড লাগছে। তারপরে ক্রিস তার মেয়েকে গোসল করিয়ে দেয়। ক্রিস তার মেয়েকে তার রুমে রেখে আসার এক পর্যায়ে রিগানের বেড আবার নড়াচড়া করা শুরু করে, যেটার জন্য রিগান অনেক চিল্লাচিল্লি করা শুরু করে। ক্রিস রুমে এসে কিছুই বুঝতে পারে না। আবার রিগানকে ডক্টরকে দেখায়। ডক্টর আবার অনেকগুলো টেস্ট করে, কিন্তু কিছুই বুঝতে পারে না ডক্টরও। দিন দিন রিগানের অবস্থা অনেক খারাপ হওয়া শুরু করে। আর সবসময় রিগান একটি কথাই বলে যে, আমাকে বাঁচিয়ে নাও, না হলে আমাকে মেরে ফেল। ক্রিস যখন বাসায় আসে তখন সে জানতে পারে তার ডাইরেক্টর বার্গ ছাদ থেকে পড়ে মারা গেছে। কিন্তু বার্গ ছিল রিগানের কাছে। বার্গ রিগানের কাছে এর জন্য ছিল যাতে রিগান একলা বোধ না করে। তারপর হঠাৎ করে রিগান সিঁড়ি দিয়ে নামতে শুরু করে, কিন্তু সে নামতেছিল উল্টো হয়ে এবং তার মুখ দিয়ে রক্ত ঝরছিল। ক্রিস এটা দেখে অনেক ভয় পায়। ডক্টর কিছুই বুঝতে পারে না যে রিগানের সাথে কি হয়েছে। আজব ব্যাপার এটাই যে 1000টা টেস্ট করার পরেও রিগানের কোনো রোগ ধরা পড়েনি। তারপরে সিনে আমরা দেখি ক্রিসের সঙ্গে দেখা করার জন্য এসেছে উইলিয়াম। সে ওই রাতের ব্যাপারে জিজ্ঞেস করে। উইলিয়াম বলে, বার্গের মৃত্যুর সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। এগুলো আলোচনা করার পর উইলিয়াম ওখান থেকে চলে যায়। তখনই রিগানের ঘর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়। ক্রিস যখন ঘরে যায় তখন দেখে রিগান নিজেকে নিজেই আহত করছে। যখন ক্রিস রিগানকে আটকাতে যায়, রিগান তার মায়ের উপর আক্রমণ করে। রুমের একটি আলমারি ক্রিসের গায়ের উপর পড়তে থাকে, কিন্তু ক্রিস সঠিক সময় সরে যায় ওখান থেকে, নাহলে তার অবস্থা অনেক খারাপ হইতো। রিগান তার মাথাটি পুরো ঘোরায়। এই সিনটা অনেক ভয়ঙ্কর। এটা যখন তুমি মুভিটি দেখবে তখন এই সিনটাতে অনেক ভয় করবা। ক্রিস এটা দেখে বুঝতে পারে যে এটা কোনো নর্মাল ব্যাপার না। রিগানের ভিতরে যে শয়তানটি ছিল সেই শয়তানটি বার্গের কণ্ঠ নিয়ে বলে,
তোমার মেয়ে তো অনেক ক্যারেক্টারলেস। তোমার মেয়ে আমার সাথে কি কি করেছে সেটা কি জানেন? এটা শুনে ক্রিস বুঝে যায় যে বার্ককেও এই শয়তানটি মেরেছে, আর এটাও বুঝে যায় যে রিগানকে আত্মা ভর করেছে। তারপর ক্রিস দেখা করে ফাদার ক্রিসের সাথে। ফাদারকে বলে, দয়া করে আমার মেয়ের উপর থেকে আত্মাটিকে সরিয়ে দিন। ক্যারিস প্রথমে মানা করে, কিন্তু ক্রিস অনেক অনুরোধ করে। এরপরে ফাদার ক্যারিস রাজি হয়ে যায়। ক্যারিস তারপর রেগানের কাছে যায়। সেই সময় রেগানের উপরে আত্মা ভর করেছিল। শয়তানটি ক্যারিসের মায়ের মৃত্যু নিয়ে খোঁচা দেয়। ক্যারিস তখন এটা বিশ্বাস করে যে ক্রিস একদম সত্যি কথা বলেছে, যে রেগানের উপরে আসলেই আত্মা ভর করেছে। কিন্তু এখানে একটি সমস্যা হলো, এক্সোরিজম করার জন্য চার্চের অনুমতি নেওয়া লাগে। তার জন্য চার্চকে এটা প্রুফ করার লাগে যে আসলে ওই ব্যক্তিটির উপরে কোনো আত্মা ভর করেছে। কিছুক্ষণ পর ক্যারিস রিগানের রেকর্ড করা ভয়েস শুনছিল। ওই রেকর্ডিং এ ফাদার মেরিনের নামও ছিল। তারপর সে চার্চ থেকে এক্সোরিজম করার জন্য পারমিশন পেয়ে যায়। ওখানে চার্চটি বা লোকটি ক্যারিসের সাথে মেরিনকে পাঠায়। মেরিন যখন ক্রিসের বাসায় যায় তখন রিগানের ভয়ানক আওয়াজ শুনতে পায়। মেরিন ক্যারিসকে বলে, আমাদের তাড়াতাড়ি এক্সোরিজম করতে হবে। তারপরে তারা এক্সোরিজম করা স্টার্ট করে। এক্সোরিজম বা ভূত তাড়ানো যতই হচ্ছিল, রিগান ততই চিল্লাচিল্লি শুরু করছিল। তখন হঠাৎ করেই রিগানের বেডটি ভাসা শুরু করে। কিন্তু এত কিছুর পরেও দুই ফাদার এক্সোরিজম করা বন্ধ করে না। তারপর শয়তানটি অনেক ক্ষেপে যায়। রিগানের হাতের বাঁধন খুলে যায় এবং রিগান হাওয়াতে ভাসতে শুরু করে। কিন্তু কোনোরকম করে তাদের আয়ত্তে নেয় দুই ফাদার। কিছুক্ষণ পর ফাদার মেরিন বেজুকে দেখতে পায়। এরপরে ক্যারিস এক্সোরিজম করতে শুরু করে। ক্যারিস যখন রিগানের কাছে যায়, রিগান রিফিউজ করে বা ব্লেম করা শুরু করে যে তোমার মায়ের মৃত্যুর জন্য তুমিই দায়ী। ক্যারিস এই কথাতে অনেক কষ্ট পায়। মেরিন ক্যারিসকে বলে, তুমি বাইরে যাও। তারপরে মেরিন নিজেই এক্সোরিজম করা শুরু করে। কিছুক্ষণ পরে ক্যারিস যখন রিগানের রুমে আসে তখন দেখে শয়তানটি মেরিনকে মেরে ফেলেছে। এটা দেখে ক্যারিস অনেক রেগে যায়। তারপরে শয়তানটিকে বলে, রিগানকে ছেড়ে তুমি আমার শরীরে চলে আসো। শয়তানটি এমনটাই করে, রিগানকে ছেড়ে ক্যারিসের কাছে চলে আসে। তখন ক্যারিস নিজের জীবন স্যাক্রিফাইস করে শয়তানটিকে মেরে দেয়, মানে নিজেকে মেরে ফেলে যাতে শয়তানটিও মারা যায়। বর্তমানে রিগান এখন নর্মাল অবস্থায় আছে। তারপরে এই মুভিটি শেষ হয়ে যায়। তো এই মুভিটি জাস্ট অসাধারণ ছিল। আমি মুভিটিতে কোনো খুঁত পাইনি, সবগুলো টাইম লাইন এবং ক্যারেক্টার জোস ছিল। এটার IMDb রেট কিন্তু হচ্ছে 8.1। দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই বাই বাই।